অনেকটাই কংগ্রাচুলেশনস আপনাকে। আপনার দল খুব ভালো ফলাফল করেছে, তার বলার অপেক্ষা রাখছে না। দুটো আসনে আপনারা জয়লাভ করেছেন, আর তার থেকে বড় ক্রেডিট যেটা আপনার রয়েছে, বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীকে হারিয়েছে আপনার দলের সাংসদ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি প্রথম প্রতিক্রিয়া, আমি আলোচনাটায় পরে যাচ্ছি, কিভাবে এবারের নির্বাচনটাকে আপনি ব্যাখ্যা করবেন? মানে এই লোকসভা নির্বাচন 24-এর গোটা দেশের আমার মনে হয় আলোচনা করেছেন, চায়ের দোকান বলুন, পাড়ার গলি বলুন, বা রাজনৈতিক মহল, প্রত্যেকে আলোচনা করেছেন। আপনি কিভাবে দেখলেন এই নির্বাচন? আমার তো মনে হয় এটা খুব একটা ঐতিহাসিক গণরায় ভারতবর্ষে গণতন্ত্রের পক্ষে। এবং গত 10 বছর ধরে, বিশেষ করে গত 5 বছর ধরে যে ধরনের একটা ফ্যাসিবাদী আগ্রাসনের মুখে আমরা রয়েছি, সেই আগ্রাসনের বিরুদ্ধে মানুষ একটা বড় রায় দিয়েছে। মানুষের জন্য আসার জায়গা সেটা উত্তরপ্রদেশ। শাহ এবং যোগী, সেই তিন মূর্তির যেখানে যে জায়গায় সব থেকে বেশি তাদের প্রভাব, যেখানে অযোধ্যা, যেখানে রাম মন্দির, সবকিছুই, সেই জায়গায় এত উল্টে দেওয়া বিজেপির পুরো রেজাল্টটাকে। তো সবার আগে তো আমি মনে করি যে উত্তরপ্রদেশ দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ এখনো বিজেপি কবজা করে উঠতে পারেনি, বা ভারতবর্ষের সাধারণ যে হিন্দু জনমানস সেটাকে ওই রাম মন্দির দেখিয়ে সেটার উপরে একটা আধিপত্য স্থাপন করা, এটাও করতে পারেনি। সে অযোধ্যার জায়গা থেকেই, ফাইজাবাদে জেনারেল সিট থেকে একজন দলিত নেতা সমাজবাদী পার্টির তিনি জয়লাভ করছেন। এর থেকে বড় একটা প্রতীকী ব্যাপার কি হতে পারে এবারে নির্বাচনের জন্য? ফলে নির্বাচনটা আমি মনে করি সংখ্যা দিয়ে দেখতে গেলে তো বিজেপি এখনো একক সংখ্যাগরিষ্ঠ, মানে একক বৃহত্তম পার্টি। প্রাক নির্বাচনী জোট হিসেবে এনডিএ বৃহত্তম জোট, সেদিক থেকে হয়তো সরকার গঠনের সুযোগটা ওরাই পাবে। সংখ্যা এই মুহূর্তে ওদের দিকেই আছে, কিন্তু সংখ্যা তত্ত্বের বাইরে যেটা এই নির্বাচন দেখিয়েছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্রে এখনো অনেক জীবনী শক্তি আছে, এবং ব্যাপক সাধারণ মানুষ তারা এই গণতন্ত্রকে খোয়াতে রাজি না। তারা এই সংবিধানটাকে হাতছাড়া হতে দেবেন না। তারা ভারতবর্ষের যে বৈচিত্র্য, ভারতবর্ষের যে আমাদের মধ্যে একটা মহান মিলন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেই যে ঐক্যটা এই যে গড়ে উঠেছে স্বাধীনতা আন্দোলন এবং দীর্ঘদিনের আমাদের আদর্শের মধ্য দিয়ে, সেটা মানুষ হারাতে রাজি না। ফলে এক কথায় বলতে পারি এটা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ বাউন্স ব্যাক। ইন্ডিয়া বলতে আমি শুধু জোটের কথা করতে না পারলে, সরকার চালাতে না পারলে, সেই পরিস্থিতির যদি উদ্ভব হয়, যে পরিস্থিতিতে যেটাকে বলে পোস্ট পোল কোন একটা পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট অফ ফোর্সেস, তাহলে সেই সম্ভাবনা যদি দেখা দেয়, তাহলে সেই সম্ভাবনা আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। এবং সেই জন্য আমরা সেদিনকে মিটিং এর পরে যে স্টেটমেন্টটা মল্লিকার্জুন খার্গে পড়লেন, সেখানে যে কথাটা ছিল উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্ট, তার মানে এটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষে। এই মুহূর্তে আমার মনে হয় আমরা যেটা জোর দিয়েছি সেটা হচ্ছে যে গণরায় যেটা এসছে, ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের ডিরেকশনটা খুব স্পষ্ট। তার অভিমুখটা হচ্ছে এটা মোদী সরকারের বিরুদ্ধে। মানুষ খুব স্পষ্ট রায় দিয়েছে। এবার এটা স্কেলটা, দুটো জিনিস দেখতে হয়, একটা ডিরেকশন, একটা স্কেল। এবার স্কেলটা যদি আরো একটু আমরা কিছু সিট পেতাম, আমরা যদি একটা সরাসরি, যেটা আমরা আশা করেছিলাম যে ইন্ডিয়া জোট একটা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, সেটা যদি হতো তাহলে তো আজকে এই প্রশ্নটা উঠতো না। সেটা হয়নি, আমরা খানিকটা পিছিয়ে আছি। এবং সেখানে যদি এনডিএ যদি সরকার গঠন করতে না পারে, তখনই ইন্ডিয়া জোটের সরকার গঠনের প্রশ্নটা আসবে, তার আগে আসবে না। এবং সেই প্রশ্নটা যদি আসে, সেটা যখনই আসুক, দ্রুত আসুক, কিছুদিন পরে আসুক,
তারা যদি সরকার গঠন করতে না পারে, তারা যদি সরকার চালাতে না পারে, তাহলে আমরা সেটা দেখব। দ্বিতীয় যেটা আমরা বলেছি যে গণরায়টা, এই গণরায়টাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। তো গণরায়টা হচ্ছে প্র্যাকটিক্যালি নরেন্দ্র মোদীর আর প্রধানমন্ত্রী থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাহলে ইন্ডিয়া জোটের উচিত ছিল অন্য কোন নেতা নির্বাচন করা, এনডিএ জোটের কথা বলছি। তারা সেটা করেনি, তারা আবার নরেন্দ্র মোদীকে নেতা নির্বাচন করেছে। আমার মনে হয় যে যদি টিডিপি এবং জেডিইউ এই দুটো দল একটা বড় ভূমিকায় থাকবে, তাদের উচিত এই যে ম্যান্ডেটটা আছে, এই ম্যান্ডেটটা অন্তত কিছুটা যেন তার সম্মান এই নতুন সরকার রাখে, সেই চাপটা এনডিএ এর মধ্যেও সৃষ্টি করা, এটা এদের দায়িত্ব এখন। আমি মনে করি সেই চাপের মধ্যে এটাও আসে যে অমিত শাহ হোম মিনিস্টার হওয়ার কোনো প্রশ্ন হওয়া উচিত না। স্পিকার, আগে যেটা ওম বিড়লা স্পিকার ছিলেন এবং যেভাবে তিনি সংসদ পরিচালনা করেছেন একদম একদলীয় হিসেবে, সেটা অত্যন্ত পার্লামেন্টের ইতিহাসের জন্য একটা কলঙ্কিত অধ্যায়। তো স্পিকার বিজেপির বাইরে অন্য কোনো দল থেকে হওয়া উচিত। ফলে এই ধরনের কিছু ব্যাপার আমার মনে হয় এগুলো হচ্ছে গণরায়কে ব্যাখ্যা করলে আমরা এই জিনিসগুলো পাবো। তো গণরায়ের যে স্পিরিট, এই স্পিরিটটা যাতে লঙ্ঘিত না হয়, এটা আমরা যেমন দেখব। তো আমরা গণরায় এই দিকটা দেখছি যে আমরা সরাসরি সংখ্যাগরিষ্ঠতা পাইনি, অতএব আমরা এক্ষুনি সরকার গঠনের কোনো তাড়াহুড়ো আমাদের মধ্যে কিছু নেই। আমরা গণরায়ের এই দিকটাকে দেখে আমরা সংযত। কিন্তু গণরায়ের যে দিশা, গণরায়ের যে মূল বিষয়বস্তু, সেটা আমরা অবশ্যই ঊর্ধ্বে তুলে ধরবো। তো সেই জন্য আমরা যেটা কথা বলেছি যে ইন্ডিয়া জোট তো সবে এখনো 1 বছর হয়নি, জোটটা নতুন, কিন্তু এই জোটকে মানুষ যে অভূতপূর্ব সমর্থন জানিয়েছেন, এবং এবারে নির্বাচনটা শুধু ইন্ডিয়া জোটের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা প্র্যাকটিক্যালি বিজেপি, মোদী সরকার বনাম ভারতীয় জনগণ, এরকম একটা লড়াইয়ে পরিণত হয়েছিল। যে লড়াইয়ে ইন্ডিয়া জোটের বাইরে সিভিল সোসাইটির বাইরে গত 10 বছরে গড়ে ওঠা, যেটাকে আমি বলি ডিজিটাল কমিউনিটি, একটা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ইউটিউব চ্যানেল, তো এই যে কমিউনিটি অফ ডিজিটাল ওয়ারিয়ার্স, ডিজিটাল যোদ্ধাদের একটা, তো সবাই হাত লাগিয়েছে, সবাই মিলে হাত লাগিয়ে তবে এটা হয়েছে। ফলে সেজন্য আমি মনে করি এই যে ম্যান্ডেটটা, এটা আমরা সবাই ওন করি। এই ম্যান্ডেটটা বিরাট ভারতীয় জনগণ সৃষ্টি করেছেন, খুব ঐতিহাসিক। তো আমরা এইভাবেই দেখছি যে ম্যান্ডেটটাকে পক্ষে আমরা আছি, এই ম্যান্ডেটের আদর্শ, এই ম্যান্ডেটের মূল বিষয়বস্তু, মূল দিশা, এইটাকে আমরা উঠতে ধরবো। তাতে ইন্ডিয়া জোটকে যদি বিরোধী, এই মুহূর্তে আমাদের কাছে যে সংখ্যা আছে, তাতে আমাদের বিরোধী জোটেই বসতে হবে, বিরোধী আসনে থাকতে হবে। সরকার যদি তারা চালাতে না পারে, তখন বিকল্প সরকার গঠনের প্রশ্ন আসছে, সেই সম্ভাবনা প্রশ্ন আসছে। আপনারা তো একটা চেষ্টা করতে পারেন, মানে একটা চেষ্টা যে নীতিশ কুমারের সঙ্গে কথা বলা, নাইডুর সঙ্গে কথা বলা, সেগুলো নিশ্চয়ই কথাবার্তা হবে, কিন্তু আমি বলছি শুধুমাত্র এই মুহূর্তে যে সংখ্যাটা আছে, আমরা 231, সেখানে টিডিপি এবং জেডিইউ কে যুক্ত করলেও আপনি 272-এ পৌঁছচ্ছেন না। তো ফলে সংখ্যার দিক থেকে আমরা যথেষ্ট পিছিয়ে এই মুহূর্তে। আমার মনে হয় যে যেটা মনে হয়, এবং ইন্ডিয়া জোটেও আমার ধারণা অধিকাংশ দলেরই তাই মনে হবে, যে আমরা যদি এই ম্যান্ডেটটাকে সঠিকভাবে অনুধাবন করি, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতবর্ষের বড় অংশের মানুষ মোদী সরকার সম্পর্কে রীতিমতো ক্ষুব্ধ, তার সরকার সরাতে চেয়েছে, পাল্টাতে চেয়েছে, কিন্তু এখনো ঠিক পাল্টানোর মতো একটা সংখ্যা আসেনি। ফলে যদি আরো কিছু অপেক্ষা করতে হয়, আরো বিক্ষোভ দানা বাঁধুক, আরো বড় আকারে গণরায়টা আসুক মোদী সরকারের বিরুদ্ধে বা বিজেপি সরকারের বিরুদ্ধে, তার জন্য আমাদের মনে হয় আমাদের যদি আরো একটু সময় দিতে হয়, তাহলে সে সময় দিতে হবে। সেখানে কোনো কৃত্রিম ভাবে কোনো তাড়াহুড়ো করে কিছু হবে না। এবং যেটা দরকার সেটা হচ্ছে যে ওই এনডিএ যে জোটটা আছে, সেই জোটের মধ্যে অবশ্যই সেটা একটা জোড়াতালি দিয়ে তৈরি করা জোট। টিডিপি সম্পূর্ণ নতুন একজন সঙ্গী, নীতিশ কুমার অনেকবার বেরিয়ে এসছেন। 2014 যখন মোদীর আগমন ঘটছে, তখনই নীতিশ কুমার চেষ্টা করেছিলেন যাতে মোদী না আসে। তো ফলে নীতিশ কুমারও বারবার চেষ্টা করে কখনো এসছেন, কখনো বেরিয়ে এসছেন, কখনো আবার ভেতরে গেছেন। ফলে এই জোটটা
খুব একটা স্থিতিশীল, খুব একটা ওই ধরনের শক্তিশালী জোট এমন তো মনে হচ্ছে না। ফলে সেই জোট যদি নিজের কারণেই ভেঙে পড়ে, সেটা ভেঙে পড়বে। আমার মনে হয় সেই জোট কিভাবে ভাঙবে, কখন ভাঙবে, তার দিকে না তাকিয়ে আমাদের উচিত জনগণ যে রায়টা দিয়েছেন, এরকম একটা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে এমন একটা নির্বাচন কমিশন, একপেশে নির্বাচন কমিশন, এমন একটা নির্বাচনী প্রচার যেখানে প্রধানমন্ত্রী সরাসরি একটা হেড ক্যাম্পেইন পরিচালনা করছেন, সেই রকম একটা বিপরীত পরিস্থিতিতে যদি উত্তরপ্রদেশের মতো রাজ্যে, অযোধ্যার মতো জায়গায় জনগণ আমার বিজেপির বিরুদ্ধে রায় দিয়ে থাকেন, আমার মনে হয় সেই জনগণের উপর ভরসা রাখা, জনগণের সেই যে আকাঙ্ক্ষা, সেই যে আন্দোলন ক্ষমতা, এইটাকে, এই স্পিরিটটাকে আমাদের ঊর্ধ্বে তুলে ধরা দরকার। ফলে কোন রকম সরকার গঠন করার জন্য কোনো কৃত্রিম তাড়াহুড়ো, আমার মনে হয় সেটা বোধহয় গণরায়টা সেটা বলছে না। মানে সুযোগের অপেক্ষা করবেন, তাই তো? অবশ্যই সুযোগ যদি আসে, সুযোগ, সম্ভাবনা, এগুলো রাজনীতিতে অবশ্যই, এ ব্যাপারে আমরা খোলা, ওপেন, কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গণরায়টা যাতে একটা গণচাপ সৃষ্টি করতে পারে, সরকারটা যাতে চাপের মধ্যে থাকে, যে চাপে জনগণ নির্বাচনে সরকারকে ফেলে দিয়েছে, সেই চাপ যেন সংসদের ভেতর থেকেও থাকে, সেই চাপটা কিছুটা অন্তত যেন এনডিএর ভেতরেও সঞ্চারিত হয়। আমার মনে হয় এইটা আমাদের হাতের মধ্যে আছে, এইটাকে গ্যারান্টি করা এটা আমাদের প্রধান দায়িত্ব, প্রথম দায়িত্ব। আমরা এটা ভাবি। আমি আমি আরো বেশ কিছু প্রশ্ন আমার রয়েছে। একটা হচ্ছে জাতি গণনার বিষয়ে নীতিশ কুমার মুখ খুলেছিলেন, আর যে বিজেপি এর বিরুদ্ধে ছিল, এখন নীতিশ কুমার যখন তাদের সঙ্গে সরকার করবেন, আপনার কি মনে হয় এখানে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে? ঠিক একইভাবে চন্দ্রবাবু নাইডু একাধিক ইস্যুতে বিরোধী মনোভাব রাখেন, যেটা বিজেপির কট্টর হিন্দুত্ববাদ, একটা সাম্প্রদায়িক ভাবে চিন্তা ভাবনা করা নাইডু, সে যখন একটা সাম্প্রদায়িক, কট্টর সাম্প্রদায়িক দলের সঙ্গে যুক্ত হবেন চিন্তা ভাবনা করা হিন্দুত্ববাদ নিয়ে, সেটা কোনোভাবে এই জোটে প্রভাব পড়বে? অবশ্যই একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে, কিন্তু সেই দ্বন্দ্বটা তৈরি হবে কি করে? একটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, তারা তাদের অতীতের বিভিন্ন অবস্থানে অনড় থাকবেন, তারা খুব বেশি আপোষ করবেন না কিছু কিছু প্রশ্নে, সেটার উপর নির্ভর করছে। কিন্তু সেটা তো তাদের ব্যাপার, তারা কতটা অনড় থাকবেন, কোথায় গিয়ে আপোষ করবেন, কতটা করবেন, সেটা তো আমরা বলে দিতে পারছি না, কারণ এই রাজনীতিতে আপোষের খেলা চলে। আমরা যেটা করতে পারি যে এই যে গণরায় থেকে, এই যেমন সেন্সাসের প্রশ্নটা, কাস্ট সেন্সাস এবার একটা বড় প্রশ্ন হিসেবে উঠে এসছে। বিহারে কাস্ট সেন্সাস আমরা করেছি, এবং সেই কাস্ট সেন্সাস শুধু করিনি, কাস্ট সেন্সাস করার পরে সেখানে যে সংরক্ষণ, সেই সংরক্ষণ 50% থেকে সেই সীমা অতিক্রম করে 75% সংরক্ষণ বিহার বিধানসভা থেকে সেটা পাস হয়েছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই চাপটাকে বাড়াতে পারি। আমার মনে হয় বাইরে থেকে চাপ বাড়ানো, এই এজেন্ডা নিয়ে, যে এজেন্ডা আমরা আমাদের নির্বাচনের ম্যানিফেস্টোতে রেখেছিলাম, আমরা চাপ বাইরে থেকে বাড়ালে আমার মনে হয় ভেতরেও তাহলে এই প্রশ্নগুলো আর একটু বেশি দানা বাঁধবে। তো ফলে তারা, চন্দ্রবাবু নাইডু কতটা অনড় থাকবেন, নীতিশ কুমার কখন কি করবেন, এটা তো কেউ বলতে পারে না। নীতিশ কুমার কিন্তু এতদিন ধরে রেখে এসছে, অনেকে তো এটাও বলে নীতিশ কুমার নিজেও বলতে পারেন কিনা যে তিনি কালকে কি করবেন, সেটাও বোধহয়। আমি অতদূর যাচ্ছি না, নীতিশ কুমার নিজে হয়তো নিশ্চয়ই জানেন কাল কি করবেন, পরশু কি করবেন, কিন্তু অন্য কেউ বলতে পারবে। আমি আজকে পশ্চিমবাংলার দিলীপ ঘোষের একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন পাল্টিবাজ নীতিশ কুমার। মানে নীতিশ কুমারও কিন্তু আত্মসম্মানটা এইটুকুনি থাকা দরকার, যে দলের সঙ্গে জোটে যাচ্ছেন সেই দলের প্রাক্তন সাংসদ বলছেন পাল্টিবাজ। কিন্তু নীতিশ কুমার তো এবারে নির্বাচনে সেই আত্মসম্মানটা বজায় রাখেননি। তিনি পাবলিকলি বিভিন্ন সভাতে গিয়ে প্রায় সেই একজন ছাত্র কান ধরে উঠবস করার মতো, যে শিক্ষকের কাছে পড়া না ধরলে, ঘর থেকে হোম টাস্ক করে না আনলে পরে যেভাবে বলে স্যার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না, এবারের মতো ক্ষমা করে দিন, প্রায় সেইভাবে তিনি বারবার বলেছেন যে আর আমি এদিক ওদিক করবো না, আর আমি এদিক ওদিক করবো না। ফলে সেইখানে নীতিশ কুমারের যে একদম সাম্প্রতিকতম ভূমিকা, সেই ভূমিকার উপর দাঁড়িয়ে তো খুব বেশি আশা করার জায়গা নেই। কিন্তু তবু যে জায়গাটায় উনি আছেন, ওনার 12টা আসন, চন্দ্রবাবু নাইডুর এই আসন, এবং এই এইটা সমর্থনটা বিজেপির জন্য ভীষণ জরুরি। ফলে যে বার্গেনিং পাওয়ারটা ওনার আছে,
তো পলিটিক্সে অন্তত বার্গেনিং পাওয়ারটা তিনি যথাসম্ভব ব্যবহার করবেন, এবং তার সেই বার্গেনিং পাওয়ারের ব্যবহারটা সেটা শুধুমাত্র তার দল, তার কিছু মন্ত্রী তারা কতটা উপকৃত হবে তার বাইরে তিনি এতদিন যে কথাটা বলেছেন, আমি একজন সমাজবাদী, আমি কর্পূরী ঠাকুরের ভাবশিষ্য, এই যে ব্যাপারগুলো বিভিন্ন বিভিন্ন সময় বলেছেন, সেটা যদি কিছুটা উপকৃত হয়, সেই চাপটা যদি থাকে। চন্দ্রবাবু নাইডু আসছেন দক্ষিণ ভারত থেকে, পুরো দক্ষিণ ভারত এখন উদ্বিগ্ন ফিসক্যাল ফেডারালিজমের প্রশ্নে। ডিলিমিটেশন কমিশন আসবে, সেই ডিলিমিটেশন কমিশন কি করবে, তো বিভিন্ন প্রশ্নে দক্ষিণ ভারত বিশেষ করে উদ্বিগ্ন। সেই উদ্বেগের কথাটা চন্দ্রবাবু নাইডু, তিনি একজন দক্ষিণী নেতা, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন, বিজেপির উপরে তার বিরাট কোনো নির্ভরশীলতা নেই, বিজেপি তার কাছ থেকে গেইন করেছে, বিজেপির কাছ থেকে তিনি কিছু পাননি। তো ফলে এই যে এই ধরনের নেতা, তাদের শুধুমাত্র ব্যক্তিগত আত্মসম্মান বোধ নয়, তারা যেখান থেকে আসছেন, নীতিশ কুমার বিহারকে বিশেষ স্টেটাস দেওয়ায় বারবার ডিমান্ড গুলো তুলেছেন, তো বিজেপি বিহারের জন্য কিচ্ছু করেনি। ফলে বিহারের যে ইন্টারেস্ট, অন্ধ্রপ্রদেশের যে ইন্টারেস্ট, সাউথ ইন্ডিয়ার যে ইন্টারেস্ট, পিছিয়ে পড়া বিভিন্ন যে জাতি গোষ্ঠী তাদের যে ইন্টারেস্ট, এই যে কমিটমেন্ট গুলোর কথা তিনি বারবার বলেছেন, নীতিশ কুমার বারবার বলেছেন 3টে সি এর সাথে আমি কোনোদিন আপোষ করবো না। সেই 3টে সি হচ্ছে একটা কমিউনালিজম, একটা করাপশন, আমি আপোষ করবো না। তো এই আপোষটা সেটা তাকে প্রমাণ করতে হবে যে তিনি আপোষ করছেন না। এতদিন সেটা কিন্তু ভালোভাবে তিনি প্রমাণ করেননি। বিহারে তার কাঁধে বন্দুক রেখে বিজেপি বন্দুক চালিয়েছে এবং বিহারকে যথেষ্ট তার একটা মূল্য দিতে হয়েছে। তো সেই জন্য আমি এ ব্যাপারে বলছি যে এই নেতারা কি করবেন না করবেন এটা আমাদের পক্ষে বলে দেওয়া আমার মনে হয় সম্ভব নয়। তার থেকে বেশি আমি ভরসা রাখবো মানুষের উপরে, আন্দোলনের উপরে। সেখান থেকে যদি চাপ সৃষ্টি হয় তাহলে আমি আশা করব যে এই যে সরকারটা, যেটা সম্পূর্ণ একটা সুবিধাবাদী জোটের উপর দাঁড়িয়ে আছে, এই সুবিধাবাদী একটা ঐক্য সেটা বেশি দিন চলবে না, এটা আশা করা যায়। আপনি যেহেতু সেদিন বৈঠকে ছিলেন আর আপনি হুম। ইন্ডিয়া ব্লকের একজন গুরুত্বপূর্ণ চেহারা, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের তরফে, ইন্ডিয়া ব্লকের তরফে চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার, ওনাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা হয়েছে বা কথা বলার সেটা সেটা আমি বলছি, সেটা আমি ব্লকগত ভাবে বলতে পারবো না। সেটা করলেও ধরুন সেটা শরদ পাওয়ার, সেটা কংগ্রেস, এই ধরনের পার্টিগুলো যারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে, এদের সাথে একসাথে কাজ করেছেন বিভিন্ন সময়ে, তাদের, বা রাষ্ট্রীয় জনতা দল, লালু যাদব বলুন, তেজস্বী বলুন, আমার মনে হয় এই কাজটা তাদের। তো ফলে সেটা, এবং সেই কাজগুলো তো বিভিন্ন দলের মধ্যে পারস্পরিক কথা হয়, বাইল্যাটারাল কথা হয়, সেগুলো ঠিক জোটে আলাপ আলোচনা। ফলে জোট যেটুকু বলেছেন সেটুকু আপনাকে বলতে পারি যে এই ধরনের কোনো সম্ভাবনা আগামী দিনে তার উদ্ভব হতে পারে। সেই সম্ভাবনা যদি উদ্ভব হয় তাহলে অবশ্যই সেই সম্ভাবনাকে আমরা স্বাগত জানাবো। এই ধরনের কোনো রিঅ্যালাইনমেন্টের সম্ভাবনার জন্য আমরা ওপেন। কিন্তু এর বেশি আমাদের কাছে হচ্ছে ম্যান্ডেট স্পিরিট। এই ম্যান্ডেটের স্পিরিটটাকে আমরা যাতে ধরে রাখতে পারি, আমরা যাতে প্রতিফলিত করতে পারি বারবার সংসদের মধ্যে এবং সংসদের বাইরে, আমাদের এই জোটটা যাতে আরো সংহত হয়, আরো গতি অর্জন করে, এটা আমরা দেখব। আমি একদম শেষ দিকে রয়েছি, আর 2-3টে প্রশ্ন করে আমি শেষ করব। প্রথম আরেকটা প্রশ্ন থাকবে, বামপন্থীদের যে পশ্চিমবাংলায় ফলাফলটা হলো সেটা নিয়ে আপনার কি অভিমত থাকবে? এবং সেখানে আমরা যে ফলাফলটা দেখলাম, লড়াই তো করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়েও একটা আসন না পাওয়া, সেখান থেকে কিভাবে দেখবেন, মানে লড়াইটা আরো কি রকম হওয়া উচিত ছিল? আমার তো মনে হয়, আমার কাছে ঠিক এখানে ভোটের অঙ্কগুলো খুব পরিষ্কার নয়। আমার যেটা ধারণা, ইমপ্রেশন, যে বামপন্থীদের ফলাফলটা খুব খারাপ নয়, কিছু কিছু আসনে ভোট বেড়েছে। ফলে এটার তুলনা তো আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে করতে হবে, অতীতের স্মৃতি থেকে তুলনা করে লাভ নেই, ওই 34 বছরের দিয়ে তুলনা করে লাভ নেই। ফলে আজকের এই যে পরিস্থিতিতে পশ্চিমবাংলায় যে একটা মেরুকরণ হচ্ছে, এই মেরুকরণটা কেউ ষড়যন্ত্র করে করে দিচ্ছে না, এটা বুঝতে হবে, এটা বাস্তব পরিস্থিতি। ফলে বাস্তব পরিস্থিতি পশ্চিমবাংলার কাছেও আছে, যে যারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে সরানো যাবে, কত দ্রুত সরানো যাবে, এটাই রাজনীতির শুরুর কথা এবং শেষ কথা, তারা তো পশ্চিমবাংলাতে বারবারই বিজেপির হাত ধরবেন, বিজেপির দিকে শক্তি সঞ্চয় করবেন, বিজেপিকে শক্তি যোগাবেন। এবং ফলে আমরা দেখেছি একটা সময় বামপন্থীদের মধ্যে থেকে একটা বড় অংশ তার গণভিত্তি এটা ওদিকে চলে গেছে।
এবং ফলে বামপন্থী নেতৃত্বকে এটা বুঝতে হবে যে লোকসভা নির্বাচনটা এটা নিয়ে ছিল না, এটা ছিল মোদী সরকারের 10 বছরের হিসেব নিকেশ করা, মোদী সরকারটাকে কি করে ক্ষমতা থেকে সরানো যাবে এইটা। মমতা ব্যানার্জি তৃণমূল তার 13 বছর বা 13.5 বছরের ক্ষমতার হিসেব নিকেশ করা, সেই হিসেব নিকেশ করতে হবে, নিয়মিত করতে হবে, প্রতিদিন করতে হবে, রাজ্যের রাজনীতিতে করতে হবে। কিন্তু এবারের নির্বাচনে সেটা মূল বিবেচ্য বিষয় ছিল না। এইটা পশ্চিমবাংলা আরেকবার বুঝিয়ে দিয়েছে। এবং আমি মনে করি মমতা যে ভোটটা পেয়েছেন, এটা এটা আবার বলছি, এটাও তৃণমূলের ভোট নয়। তৃণমূল বহির্ভূত একটা বড় অংশের মানুষ তারা বাধ্য হয়ে এই পরিস্থিতিতে বিজেপিকে ঠেকাতে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন তারা তৃণমূলকে ভোট দিয়েছে। মানে এটা একটা বড় অংশের বিজেপি বিরোধী ভোট আমরা বলতে পারি, বিজেপি বিরোধী ভোট। তাহলে আমার মনে হয় যে তৃণমূল বিরোধিতায় আমরা কতটা আন্তরিক, বিজেপিকে এই প্রমাণ দেওয়া, বিজেপির সাথে এই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা, এটা বামপন্থীদের চ্যালেঞ্জ নয়। বামপন্থীদের চ্যালেঞ্জ হচ্ছে যে বিজেপি বিরোধিতায় শুধু নীতিগত প্রশ্ন নয়, একটা গণভিত্তি এবং শক্তির প্রশ্নেও আমরা বেশি বিশ্বাসযোগ্য, আমরাই পারি রুখে দিতে বিজেপিকে, এটা আরো বেশি বেশি করে সামনে নিয়ে আসা। এই যে চ্যালেঞ্জটা পশ্চিমবাংলা বামপন্থীদের কাছে আছে, এটা খুব কঠিন, কারণ বামপন্থীরা অনেক দুর্বল হয়ে গেছে। ফলে সেখান থেকে তারা নির্বাচন আপনি তখনই জিততে পারবেন, হয় আপনাকে জোট করতে হবে। তো আপনি যে জোটটা করছেন বামপন্থীরা, সেটা কংগ্রেসের সাথে। কংগ্রেস পশ্চিমবাংলা আরো দুর্বল একটি পার্টি। আপনারা জোট করেছেন বামপন্থীরা আইএসএফ এর সাথে। আইএসএফ কে এক সময় প্রতিষ্ঠিত করার কাজটা সেটা বামপন্থীরাই করেছেন বিধানসভা নির্বাচনে। এবার সেই আইএসএফ তারা অন্য রকমের রাজনীতি করেছে। ফলে আমি সেটাই বলছি যে এই মুহূর্তে একটা জোট বাংলায় হলে পরে, বিজেপি বিরোধী জোটে, আমি জানি না সেটা সম্ভাবনা ছিল কিনা, সেই জোটটা হলে ভালো হতো কিনা, আমি এই সমস্ত আলোচনায় যাচ্ছি না। ফলে বামপন্থীরা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে পশ্চিমবাংলার তৃতীয় শক্তি। আমরা মনে হয় যেটা আশা করেছিলাম, কিছু কিছু জায়গায় যেটা কমরেড সেলিম পেরেছেন, তিনি দ্বিতীয় উঠে এসেছেন, রানার আপ। এইটা যদি আরো বেশি বেশি আসনে হতে পারে, বিজেপি তৃতীয় শক্তিতে পরিণত হয়, তাহলে সেটাই হবে এই মুহূর্তে। ফলে এই মুহূর্তে জয়ের আশা করে লাভ নেই। এই মুহূর্তে ভোট বাড়ানো, এই মুহূর্তে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসা, পশ্চিমবাংলার প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসা, এবং বিজেপি বিরোধী একটা খুব সম্ভাবনাময়, একটা খুব দায়িত্বশীল একটা শক্তি হিসেবে উঠে আসা, আমার মনে এটা হচ্ছে বামপন্থীদের কাছে খুব চ্যালেঞ্জ। ফলে ওই কটা আসনে জামানত জব্দ হলো কি হলো এই হিসেবগুলোতে গিয়ে লাভ নেই। জামানত তো জব্দ হয়েই যাবে। জামানত জব্দ আটকাতে গেলে আপনাকে প্রায় 1/6 ভোট পেতে হয়। তার মানে হচ্ছে কম করে 2.5 লক্ষ ভোট পেতে হবে। তো 2.5 লক্ষ ভোট পাওয়াটা এখন এই মুহূর্তে পশ্চিমবাংলা বামপন্থীদের জন্য খুব সোজা নয়, 2.5 লক্ষ 3 লক্ষ ভোট পাওয়াটা। ফলে এ ব্যাপারে অত মাথা ঘামিয়ে লাভ নেই। এটা নিয়ে উৎসাহ হারিয়ে বা নিজেদেরকে দুর্বল করে কোনো লাভ নেই। যে দুর্বলতা আছে সেটা সংগঠন, রাজনীতি, সব দিক থেকে একটা গণভিত্তির দুর্বলতা। গণভিত্তি কি করে সম্প্রসারিত করা যায়, আরো বেশি মানুষকে কি করে নিজেদের সাথে আনা যায়, এটা দেখতে হবে। তো আমার একটা মনে হয়েছে সিপিএম যেটা ভালো কাজ করেছে পশ্চিমবাংলায়, এক সারি নতুন নেতা, এক সারি নতুন চেহারা তারা নিয়ে এসছে, এবং তাদের অনেকেই ভালো ভোটও পেয়েছেন। আমি দেখছি দীপশিতাকে দেখছিলাম যে শ্রীরামপুর থেকে একটা বেশ ভালো ভোট উনি পেয়েছেন। তো আমি আশা করি যে এই যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম শুধু প্রজন্মগত ভাবেই নতুন নয়, এই যে নতুন চ্যালেঞ্জটা আছে তার জন্য যে অনেক কাঠখড় পোড়ানো নতুন করে শুধু অতীতের ভিত্তিতে আর আসবে না। নতুন যুগে, নতুন সময়ে, নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করে বিজেপি বিরোধী প্রধান শক্তি হিসেবে, তৃণমূল বিরোধী আমরাই প্রধান শক্তি এটা প্রমাণ করে লাভ নেই। তৃণমূল একটা আছে, আজকে আছে, বেশি দিন হয়তো নেই। পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী বামপন্থীরাই প্রধান শক্তি, সব থেকে বেশি নির্ভরযোগ্য শক্তি, এইটাকে প্রমাণ করে, এইটাকে লোকের কাছে ডেমনস্ট্রেট করে বামপন্থীদের উঠে আসতে হবে, এবং এটা নতুন করে করতে হবে। অতীতে আমরা কবে কি করেছি সেটা আমাদের কাছে রেফারেন্স পয়েন্ট। নতুন করে, নতুন যুগে, নতুন আন্দোলনের মধ্য দিয়ে আমি আশা করি যে বামপন্থীরা এটা করতে পারবেন, এবং তাতে আমরাও আছি। সব মিলিয়ে পশ্চিমবাংলায় বামপন্থার পুনরুজ্জীবন ঘটুক, এটা বিরাট দাবি বিজেপিকে ঠেকানোর জন্য। কারণ না হলে
ওই আমাদের দেখিয়ে দিচ্ছে উড়িষ্যা, না হলে আমাদের দেখিয়ে দিচ্ছে ধরুন ত্রিপুরা, যে বিজেপি একবার জেঁকে বসলে পরে সেখানে এমন অবস্থা হচ্ছে সেখানে আর উঠে দাঁড়ানো যাচ্ছে না। ফলে পশ্চিমবাংলায় এখনো একটা অন্তর্বর্তীকালীন পরিবেশ আছে। তো ফলে সেই জায়গাটায় আমার মনে হয় বিজেপির বিরুদ্ধে আরো বড় শক্তি হিসেবে উঠে আসা এটা চ্যালেঞ্জ। আমি আশাবান যে বামপন্থীরা এই নতুন পরিস্থিতির নতুন চ্যালেঞ্জটা করতে পারবে। দীপঙ্কর বাবু, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ফিউচার প্ল্যান কি? ইন্ডিয়া ব্লকের ফিউচার প্ল্যান আপনি যদি ছোট্ট করে আমাদের বলেন। ইন্ডিয়া ব্লকের পুরো প্ল্যানটা আমি বলতে আপনাকে কি করে বলবো। এই মুহূর্তে আমরা যেটুকু ঠিক করেছি যে ইন্ডিয়া ব্লক, অনেকেই মনে করেছিল এই ব্লকটা একটা ক্ষণিক গড়ে উঠেছে আর আবার ভেঙে যাবে। এখনো পর্যন্ত এই সমস্ত যে আশঙ্কা, সেই আশঙ্কাকে অমূলক প্রমাণিত করে ইন্ডিয়া জোট টিকে আছে। বিভিন্ন রাজ্যে পারস্পরিক আসন বোঝাপড়া হয়নি, তা সত্ত্বেও জাতীয় স্তরে ইন্ডিয়া জোটটা দাঁড়া বাঁধছে, টিকছে। ফলে ইন্ডিয়া জোটের প্রথম আমার মনে হয় ব্যাপার যে ইন্ডিয়া জোটটা কোনো ক্ষণস্থায়ী ব্যাপার নয়। ইন্ডিয়া জোটটা একটা শুধুমাত্র নির্বাচনে একটা সিট অ্যাডজাস্টমেন্টের জোট নয়, এটা আজকে ভারতবর্ষের সংকটের থেকে ভারতবর্ষকে বের করে আনার জন্য একটা শক্তিশালী রাজনৈতিক জোট, যার একটা দৃঢ় রাজনৈতিক ইচ্ছা শক্তি আছে, লড়াই করার ক্ষমতা আছে, এইটাকে আমার মনে হয় এই শক্তি সংহত করা, এটা ইন্ডিয়া জোটের কাছে বড় প্ল্যান। ফলে বাকি প্ল্যান গুলো অন্যরা বলতে পারবে, কার সাথে কথা হলো, কে কবে বেরোচ্ছে, নতুন করে আবার বিন্যাস কবে হবে। আমি এই সমস্ত খবরও রাখি না, এটাতে আমি খুব ইন্টারেস্টেডও নই, কারণ আমি মনে করি যে এগুলো দিয়ে কিছু হয় না খুব একটা। মূল ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া জোটের শক্তি যদি বাড়াতে হয়, শক্তি যোগাবে জনগণ, শক্তি দেবে আন্দোলন, জনগণ এবং আন্দোলনের মধ্যে দিয়ে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে। আরো ইন্ডিয়া জোট সংহত হোক, শক্তিশালী হোক। আমাদের কাছে ইন্ডিয়া জোটের কাছে আমার মনে হয় এটাই হচ্ছে প্রাথমিক এই মুহূর্তে চ্যালেঞ্জ, কর্তব্য। ঠিক, অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা, আমাদের সময়টা আপনাদেরও খুব ঠিক আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের এই অনুষ্ঠান আলোচনা এখানেই শেষ করছি। আমি চাই ত্রিপুরাতেও বামপন্থা আবার উঠে দাঁড়াক। ঠিক ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।